আমাকে পানি দিও, ঠান্ডা পানি, ঠান্ডা পানি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের পূর্ণাঙ্গ ব্যাচের ক্লাস শেষ হওয়ার পরে এরপরে আর অনেক দুই একদিন হয়ে গেছে, ওদের সাথে এখনো দেখা হয় নাই। তো এখানে অনেকে দেখতে ভালো লাগতেছে যে সবাই মোটামুটি পূর্ণাঙ্গ ব্যাচের, লাস্ট নাইমা, রাতুল, পূর্ণতা, সবাই মোটামুটি পূর্ণাঙ্গ ব্যাচের, রোহান। ওকে, তো দেখে ভালো লাগতেছে অনেকদিন পরে তোমাদের সাথে ক্লাসে আসলাম। খুবই দৌড়াদৌড়ি উপর যাচ্ছি, দৌড়াদৌড়ি বলতে গেলে একটু আগে বাসায় আসলাম। যে তোমরা হয়তো বা জানো যে তোমাদের অফলাইনে আমরা একটা এক্সামের ব্যবস্থা করছিলাম। তো এক্সামের সেন্টার ছিল আগে একটা বাসার মধ্যে, বাসা বলতে গেলে একটা ইয়ার মধ্যে। পরে দেখলাম যে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি, তোমরা 500-র মতো প্রায় তোমরা করে ফেলছো রেজিস্ট্রেশন। তো আমরা ভাবলাম যে এটা আরো বাড়বে হয়তো বা সময়ের সাথে সাথে। তো এত শিক্ষার্থীকে আমরা জায়গা দিব কিভাবে? পরে একটা কলেজকে আমরা ভাড়া নেওয়া লাগছে, পুরো একটা কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়। তোমরা হয়তো বা দেখে গেছো অলরেডি। তো ওই ময়মনসিংহ মহাবিদ্যালয় আজকে দৌড়াদৌড়ি করে সিট প্ল্যান ঠিক করে, তারপর তোমাদের সিট প্ল্যান বসানো লাগবে, আর অনেক কাজ আছে। একদম এক্সাম একটা ফিল আনার জন্য যত কিছু করা দরকার আমরা করব। নানান রকম কাজের জন্য আসলে দৌড়াদৌড়ি করা, ঠিক আছে? হ্যাঁ, ময়মনসিংহে 500-র কাছাকাছি তোমার হলো যে অ্যাপ্লিকেশন অলরেডি হয়ে গেছে। এগ্রি বুস্টার বইয়ের উপর কোনো নিতে চাচ্ছিলাম তো, কিন্তু আরো এখানে নাকি অনেকের কাছে বই যায় না। জিনিসটা যে কি যে প্যাথেটিক। ভাই আমাদেরকে এগ্রি বুস্টার বইয়ের উপর কোনো ক্লাস হবে? বললাম তো সাবা। ওকে, ইনশাল্লাহ। অন্য ডিস্ট্রিক্ট অনেকেই বলতেছো, আসলে আমাদের সাধ্যের মধ্যে এবার সময় হাতে খুবই কম। না হলে আমরা প্রত্যেক সপ্তাহে যদি এরকম থাকতো যে কয়েকটা সপ্তাহ, তাহলে আমরা হয়তো বা অনেকগুলা ডিভিশনে যাই এক্সামগুলো নিতে পারতাম। কিন্তু হাতে সময় একেবারে কম, তাই আমরা একটা ডিভিশন বাদে কোনো আশেপাশে আমাদের সুযোগ নাই, বুঝতে পারছো? তো যারা ময়মনসিংহের আশেপাশে আসছো, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, তোমরা চলে আসবে পরীক্ষা দিতে। ওয়ালাইকুম আসসালাম। একটা পরীক্ষা অনেক কিছু নির্ভর করবে তোমাদের। ওয়ালাইকুম আসসালাম। ওকে, শোনো, আমরা আজকে আমাদের পর্ব 9 মানে 9 নাম্বার পর্বের ক্লাস। তোমরা হয়তো বা জানো যে পার্ট 9 মানে 9 নাম্বার পর্বের ক্লাস। এখানে আরো মজার বিষয় কি, ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমরা দেখতে দেখতে প্রথম 2টা পর্ব নর্মাল গেল, তারপরে 6টা পর্ব গেল কি আমাদের হলো যে বিভিন্ন বোর্ড, তারপরে হলো যে বইয়ের অনুশীলনীর এমসিকিউ সলভ ক্লাস। তো এইটা অনেকাংশ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ছোটখাটো বিষয়গুলা। তো এটা যদি ক্লিয়ার না হয়ে থাকে ভয় পাওয়ার কিছু নেই, সামনে ম্যারাথন ক্লাস আছে। ম্যারাথন বলতে গেলে সিলেবাস ও প্রশ্ন ব্যাংক সলভের মধ্যেই ম্যারাথনগুলো সম্পন্ন করবো, পাশাপাশি প্রশ্ন ব্যাংক সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবে। তো যেমন আমার কালকে ম্যারাথন ক্লাস থাকবে, ঠিক আছে? তো আজকে যেটা হলো যে আজকে আমি সাজেশন দিব, প্রত্যেকটা চ্যাপ্টার সম্বন্ধে একটা আইডিয়া দিব যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, টপিকগুলো নিয়ে আমি একটু কথা বলবো। আমাদের পূর্ণাঙ্গ ব্যাচের শিক্ষার্থীরা মোটামুটি জানে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তোমাদের বইয়ের উপরেও লেখা আছে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তারপর আমি একটু সংক্ষেপে ডিটেলসে আলোচনা করব। আর পূর্ণাঙ্গ ব্যাচের বাইরে যারা রয়েছে তোমাদের জন্য বিশেষ করে এই ক্লাসগুলো বেশি ইম্পর্টেন্ট হবে, এই ক্লাসটা বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? কারণ ম্যাথের ইম্পর্টেন্ট টপিক আমি ক্লাসের শেষেই বলে দিই, তাই না? তাই ইম্পর্টেন্ট টপিক নিয়ে তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই। কোন ম্যাথগুলো আসবে, কোন ম্যাথগুলো আসবে না, আমাদের পূর্ণাঙ্গ ব্যাচের শিক্ষার্থীরা জানে যে কোন টাইপগুলো আসে, কোন টাইপগুলো আসে না, তাই না? তো এই ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাদের জন্য হবে? বিশেষ করে যারা ফ্রি ব্যাচের শিক্ষার্থী রয়েছে। এই ক্লাসগুলো চাইলে কিন্তু আমরা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে জন্য নিতে পারতাম। আমি কিন্তু আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থীদেরকে বলছিলাম যে আমি যদি ফ্রিতে নেই তাহলে তোমার বাকি ফ্রেন্ড একটু উপকৃত হবে। তখন ওরা বলছিল আচ্ছা ভাইয়া কোনো সমস্যা নেই। জিনিসটা চিন্তা করে দেখো, তোমার জন্য তোমার বাকি ফ্রেন্ডরা আমাদের পূর্ণাঙ্গ ব্যাচে যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে, তারা কিছুটা হলো শেষ মুহূর্তে এসে তোমাদের জন্য স্যাক্রিফাইস করতেছে। এই ক্লাসগুলো কিন্তু সব কিন্তু নেওয়ার কথা ছিল আমাদের পেইড ব্যাচের গ্রুপগুলোতে। এগুলো কিন্তু পাবলিক গ্রুপে আসার কথা ছিল না, শুধুমাত্র তোমাদের কথা বিবেচনা করে এগুলো আনা হয়েছে পাবলিক গ্রুপে এই ক্লাসগুলা। কিন্তু দেখো, তোমরাই যদি ক্লাসে ঠিকভাবে না থাকো তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক একটা বিষয় থাকবে যে না, যাদের জন্য ক্লাসগুলো নেওয়া হচ্ছে তারা এই ক্লাসে নেয়। যেমন এই ক্লাসটা বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে পেইড ব্যাচের বাইরের শিক্ষার্থীদের জন্য, কারণ পেইড ব্যাচের শিক্ষার্থীরা জানে। তো এখন তোমরা যদি পেইড ব্যাচের বাইরের শিক্ষার্থীরা যদি ক্লাসগুলো সিরিয়াসলি না করো তাহলে এটা তোমাদের জন্য বিশাল ব্যর্থতা থাকবে, ঠিক আছে ভাইয়া? এটা হলো এটা কথা। ইনশাল্লাহ নাশিদা চেষ্টা করব।
হ্যাঁ ভাইয়া সিবিএসই কোশ্চেন সলভ করবেন না আজকে? আজকে না, এটা কালকে ক্লাস, আজকে সাজেশন ক্লাস। ওকে, তো আমরা শুরু করি, ঠিক আছে? আমরা শুরু করি। কয়জন ক্লাসে আছে আমি না দেখতে পাচ্ছি না, তোমরা একটু কেউ একটু যদি পারো কমেন্ট করে একটু আমাকে জানো আসলে কয়জন ক্লাসে আছে। বুঝতে পারতেছি না ক্লাসে আসলে কয়জন আছে, ঠিক আছে? ওকে, আমরাও চলে আসছি। সেম কোশ্চেন আমাদের গ্রুপ প্লাস ওয়েবসাইট ইনক্লুডেড করলে আমরাও এক্সামটা দিতে প্লিজ ট্রাই করুন, চেষ্টা করব। আচ্ছা 125 জন, ওকে ডান, ঠিক আছে। চলো শুরু করি। তো প্রথম আমরা যেটা দিয়ে শুরু করব সেটা আর কিচ্ছু না, সেটা হলো যে আমাদের বইয়ের মধ্যে কোনটা থাকে বলো তো ভাইয়া? প্রথম চ্যাপ্টারটা, যেটা ম্যাট্রিক্স ও নির্ণায়ক নামে পরিচিত। তো আমি একটা চ্যাপ্টার লিখবো আর একটা চ্যাপ্টার সম্বন্ধে একটু আইডিয়া দিব, তারপর তোমাদের সাথে আমরা কি করব, মেইন আলোচনা শুরু করব, ঠিক আছে? প্রথম চ্যাপ্টারটার নাম কি? প্রথম চ্যাপ্টারটার নাম হলো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ও নির্ণায়ক, ঠিক আছে ভাইয়া? প্রথম চ্যাপ্টারটার নাম হলো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ও নির্ণায়ক, ঠিক আছে ভাইয়া? তো একটা চ্যাপ্টার লিখবো, তার লেখা যদি তোমরা লিখতে না পারো সময় মতো, তাহলে তোমরা কি করবা, স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আছে ভাইয়া? তোমরা কি করবা, স্ক্রিনশট নিয়ে নিবা। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক চ্যাপ্টারের মধ্যে অনেকগুলা অনেকগুলা, তোমরা যারা যারা 10 টাকার কোর্সে আসো তোমরাও এই ক্লাসটা করছো, যারা পূর্ণাঙ্গ কোর্সে রয়েছে তোমরাও ক্লাসটা করছো, যারা এক্সাম বেসে রয়েছে তোমরাও ক্লাসটা করছো, তাই না? আমি যদি ভুল না করে থাকি, তার মানে এই ক্লাসটা সবাই করছে এবং এই ক্লাসে সবাই কম বেশি জানো যে কোনগুলা ইম্পর্টেন্ট টপিক, তাই না? আমি কিন্তু ক্লাসের মধ্যে বলে দিছিলাম। তারপর আমি এখন সংক্ষেপে তোমাদের জন্য বলতেছি যে এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। কি? ম্যাট্রিক্সের প্রকারভেদ, ঠিক আছে? ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া ম্যাট্রিক্সের প্রকারভেদ এগুলোর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট? দেখো ভাইয়া, ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আমি শিখেছিলাম কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স। তার মানে এই 3 প্রকারের ম্যাট্রিক্সগুলো কি ইম্পর্টেন্ট। তবে এখানের মধ্যে স্পেশাল ভাবে স্কেলার ম্যাট্রিক্স, তার চাইতে বেশি স্পেশাল হলো একক ম্যাট্রিক্সটা ইম্পর্টেন্ট, বা যেটাকে আমরা আইডেন্টিটি বা অবেদক ম্যাট্রিক্স বলে থাকি। তার মানে এই টপিকটা হলো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া? এরপরে যেটা আসে যে ম্যাট্রিক্সের অনেকগুলো জিনিস থাকে, যোগ থাকে, বিয়োগ থাকে, তারপর গুণ থাকে, তারপর ম্যাট্রিক্সের টেস্ট থাকে। টেস্ট কি? আমাদের প্রদান কর্ণ বরাবর যেই কি বলতো ভাইয়া, যেই কি থাকে বলতো ভাইয়া, ভুক্তিগুলো থাকে, তাদের যোগফলকে আমরা বলে থাকি ম্যাট্রিক্সের টেস্ট। কিন্তু এই ম্যাট্রিক্সের টেস্টে শুধু শেষ না, এই ম্যাট্রিক্সের টেস্ট মাঝে মাঝে দিয়ে দেয়, কিন্তু তার চাইতে ইম্পর্টেন্ট কোনটা? তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো যে ম্যাট্রিক্সের গুণন। কি ভাইয়া? ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণন। ম্যাট্রিক্সের গুণনটা কি ছিল, কেউ কি বলতে পারবা? ম্যাট্রিক্সের গুণনটা কি ছিল? আমরা একটা আইডিয়া নিচ্ছি। প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হলে আমরা কেবলমাত্র ম্যাট্রিক্সের গুণ করতে পারবো। আর গুণফলের মাত্রা কি হবে? প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এটাই হবে ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা। এখানেই শেষ না, ম্যাট্রিক্সের প্রকারভেদ গেল, ম্যাট্রিক্সের গুণন গেল, তারপরে কি থাকবে? তারপরে থাকে কি? বিপরীত ম্যাট্রিক্স আছে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স আছে, বাট এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। তার চেয়ে বেশি ইম্পর্টেন্টটা কি? সেটা হলো নির্ণায়ক। নির্ণায়কের ডিরেক্ট মান বের করতে বলে। আচ্ছা নির্ণায়ক জিনিসটা কি বলতো ভাইয়া? নির্ণায়ক জিনিসটা হলো ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। কি? ম্যাট্রিক্সের মান নির্ণয় করা। এই 3টা টপিক বলো কতক্ষণ লাগবে? এই 3টা টপিক রিভিশন দিতে 45 মিনিটের বেশি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো লাগবে না তোমার। 45 মিনিটের বেশি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো তোমার লাগবে না। তার মানে এই 3টা টপিক তোমাকে পড়া লাগবে। এই 3টা টপিক তুমি ভালো মতো পড়বা। এটা পূর্ণাঙ্গ কোর্সে সবাই জানে, এক্সাম বেসে সবাই জানো, তোমরা যাদের কাছে বই আছে তোমরাও জানো, কারণ এগুলোই আমি কিন্তু যা বলি সেগুলোই আলহামদুলিল্লাহ তুমি গত বছরে দেখলে বুঝবা, এই বছর ইনশাল্লাহ আশা রাখা। গত বছরে একটু ব্যাপারটা আলাদা ছিল, সরি ভুল বললাম, গত বছর আগের বছরে প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে আলহামদুলিল্লাহ আমাদের সাজেশন মানে আলহামদুলিল্লাহ। এখন হতাশ হবা না, এইটুকুনি চিন্তা থাকো, যদি বিশ্বাস রাখো, ঠিক আছে? না, ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা প্রিয়ন্তেই ইম্পর্টেন্ট না এখানের মধ্যে। তার একটা বড় কারণ কি বলতো ভাইয়া? তার ভাইয়া দুঃখিত, একটা হেল্প একটা বিষয় নিয়ে আপনার কাছ থেকে উত্তরটা শুনতে চাচ্ছিলাম, তাই আপনাকে বলতে চাই। প্লিজ আপনি যদি অনুমতি দেন আমি বলবো। প্লিজ ভাই অনুমতি দেন আমি বলি। বলো নুসরা। হ্যাঁ ওইটা ডিউতে বেশি আসে। এই যে পূর্ণতা দেখি ক্লাসে যা বলে দিচ্ছি তাই মনে রাখছে, ভেরি গুড পূর্ণতা। ওকে, এই তোমরা যারা যারা তুলো নাই একটু দ্রুত তুলে নাও, তোলা শেষ হলে বলো, আমি পরের চ্যাপ্টারে চলে যাব। আশা করি পাবা রাতুল। ভাইয়া ক্রেমারের নিয়ম থেকে ম্যাথ আসে না? না রে বাবা, ওইগুলো করতে কেন আসবে? এডমিশন টেস্টে ইতিহাসেই তেমন একটা আসে নাই, ইঞ্জিনিয়ারিং বাদে। না, আশা করা যায় না প্রিয়ন্তী।
ওকে, এরপরে আসো আমরা এরপরে যে চ্যাপ্টারটা আমরা করব সেটা হলো কি, সকালে একদম টাইম দিলে ভালো হতো। এটা আসলে শুধু তো তোমার কথা বিবেচনা করলে হবে না শুভ, সবার কথাই ভাবা লাগবে। কারণ আমি আপনার সব ম্যাথ ক্লাস লাইভে করছি। ভেরি গুড পূর্ণতা। তারপর শেষ পড়া। আচ্ছা, আমার এগ্রি স্ট্যান্ডার্ড কয়েকটা মডেল টেস্টের হার্ড কপি দরকার ছিল বাসায় প্র্যাকটিস করার জন্য, মেসন গ্রুপ থেকে নিতে চাচ্ছিলাম, যদি পেতাম অনেক হেল্প হতো। একটু প্রবলেম থাকার কারণে না ভাইয়া, আমাদের নুসরা আমাদের এইটা শুধুমাত্র আমাদের পূর্ণ কোর্সের শিক্ষার্থীদের জন্য, আর তাদেরকে হার্ড কপি দেওয়া হয়নি, ওদেরকে ওই মার্কশিট হার্ড কপি দেওয়া হয়েছে। তাই এইগুলা বলে এখানে তো এইগুলা না ভাইয়া। আচ্ছা চলো আমরা শুরু করি, ঠিক আছে। একজন বলছে এগ্রি ক্লাস্টারে ম্যাট্রিক্স থেকে কোনো কোশ্চেনে আসে নাই। কে বলছে তোমাকে এটা, বলো তো ভাইয়া, তোমাকে কে বলছে এই কথা? তুমি প্রমাণ দাও। সরল লেখা। চলো এরপরে চ্যাপ্টারটার নাম কি? সরল লেখা, ঠিক আছে। প্রশ্ন ব্যাংক খুললে বুঝতে পারবে আসে কি আসে নাই। সরল রেখা, ঠিক আছে। তুমি এখনো কোশ্চেন ব্যাংকে খুলো নাই। ওকে, সরল লেখা। তো আমরা এখন সরল লেখা দেখবো, ঠিক আছে। সরল লেখাটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সরল লেখাটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। সরল লেখাটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো সরল লেখার মধ্যে আমাদের সবচেয়ে কমন একটা টপিক থাকে, সেটা কি? কার্তেশীয় পোলার। মনে আছে কার্তেশীয় কি? কার্তেশীয় হলো জাস্ট কি কর্তন করবে, কি কার্তেশীয় আর পোলার। কার্তেশীয় কি কর্তন করবে, আর পোলার কি মেরু। মেরু মানে কি বলতো ভাইয়া? ব্যাসার্ধ থাকবে এবং অ্যাঙ্গেল থাকবে, তখন তো মেরু গঠন হয়। এই কার্তেশীয় যে কর্তন করে এক্স এবং ওয়াই অক্ষকে কর্তন করবে, তার জন্য আমরা কার্তেশীয়কে এক্স এবং ওয়াই আর এটাকে আর এবং থিটার দূরে পোলার, তাই না? এগুলো তো আমরা শিখাইছিলাম। টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট। কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণে যাও, পোলার থেকে কার্তেশীয় সমীকরণে আসো, এই ধরনের প্রশ্ন দিয়ে দেয়, ঠিক আছে। এরপরে ত্রিভুজের ক্ষেত্রফল। মনে আছে আমরা কোন একটা বিন্দুকে, যারা পেইড বেসে শিক্ষার্থী আছো তোমরা এগুলো কিন্তু রিকল করতে হবে এখন। ত্রিভুজের ক্ষেত্রফলে কি বলছিলাম? ধরো কোন একটা বিন্দু রয়েছে, ওই বিন্দুটাকে 0,0 বানানো লাগবে। কি বানানো লাগবে? 0,0 বানানোর জন্য বাকি দুইটা বিন্দুকে সেম ভাবে আমাকে কমানো বা বাড়ানো লাগবে। মনে আছে এই টেকনিকটা? তখন আমরা ইজিলি বের করতে পারি। এইভাবে তোমাদেরকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। অনেক সময় বেঁচে যাবে, ঠিক আছে ভাইয়া। ইম্পর্টেন্ট টপিক, কিন্তু ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট। হ্যাঁ একদম 3 স্টার দিয়ে রাখো ত্রিভুজের ক্ষেত্রফল। তারপরে শিখেছিলাম বরকেন্দ্র। বরকেন্দ্র কথা মনে আছে? বরকেন্দ্র কি ছিল? 3টা বিন্দু থাকবে ত্রিভুজের, 3টা বিন্দুর কি বলতো বুজদ্বয়ের যোগফলকে 3 দিয়ে ভাগ করবা, কুটিদ্বয়ের যোগফলকে 3 দিয়ে ভাগ করবা, তখন তুমি কি পেয়ে যাবা? ভরকেন্দ্র পেয়ে যাবা। তারপরে তোমার কি মনে আছে কিনা, আমি এক্স এবং ওয়াই অক্ষকে, মনে আছে ধরো কোন একটা ত্রিভুজ আছে যেটা কি করছে, এক্স ও ওয়াই উভয় অক্ষকে কি করে? কর্তন করে। কি পরিমাণ? এ পরিমাণ এবং কি পরিমাণ? বি পরিমাণ। তখন আমরা ইকুয়েশন কি পাই? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। মনে আছে এই জিনিসগুলা? হ্যাঁ মনে থাকার কথা। তার মানে কি এক্স ও ওয়াই অক্ষকে কর্তন, যারা এক্স ও ওয়াই অক্ষকে কর্তন, এই টপিকের ম্যাথ গুলো বুঝছিলাম, মনে আছে তোমাদের? এই যে এই বিন্দুটার মান কত, এই বিন্দুটার মান কত, মধ্যবিন্দুর মান কত, এটার দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল কত, শিখাইছিলাম না? বলো শিখাইছি কিনা? হাফ এবি, এগুলো কিন্তু সব শিখাইছিলাম, ঠিক আছে। আচ্ছা, লুবা লিথি বলছে মেসনের ম্যাথ হার্ড লাগে। কেন হার্ড লাগবে? ক্লাসে যা পড়ায় সেগুলোও কম বেশি থাকে, ঠিক আছে। তারপরেও মাঝে মাঝে কোশ্চেন একটু কঠিন রাখা হয়, কারণ সবার কথা বিবেচনা করা লাগে, ঠিক আছে। ওকে, ওকে, এরপরে যেটা পড়বা তোমরা সেটা হলো ঢাল। ঢাল পড়ছিল না? মনে আছে তোমাদের? ঢালের কথা কার কার মনে আছে? ঢাল কি ছিল? ঢাল অনেক প্রকারের ঢাল থাকে, তাই না? তুমি এটা শিখছিলা, তোমাদেরকে আমি শিখাইছিলাম, ঢাল শিখাইছিলাম, অনেক ঢাল ইম্পর্টেন্ট করে ভালো মতো শিখাইছিলাম। ঢাল মানে কি? m = কি ছিল? tan থিটা। ভাই একদিন যদি আপনি শর্টকাট টেকনিকের আলাদা ক্লাস নিলেন ভালো হতো। নেওয়ার চেষ্টা করবো রে বাবা, কমেন্ট ডিলিট করে দিছো তাই আর নিব না, ঠিক আছে। এরপরে হলো কি? এরপরে হলো যে সমান্তরাল ও লম্ব রেখার শর্ত। সমান্তরাল ও লম্ব রেখার শর্ত, সমান্তরাল ও লম্ব রেখার শর্ত। শুধু এখানে না, সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণও পরীক্ষায় আসে। সমান্তরাল ও লম্ব রেখার শর্ত যেমন পরীক্ষায় আসে, তেমনি সমান্তরাল ও লম্ব রেখার সমীকরণও তোমার কি পরীক্ষায় আসে, ঠিক আছে ভাইয়া। এরপরে যেটা হলো যে সেটা হলো যে লম্ব দূরত্ব। কি ভাইয়া? লম্ব দূরত্ব। কি? লম্ব দূরত্ব, এটাও কিন্তু পরীক্ষায় আসে, যে লম্ব দূরত্ব,
ঠিক আছে ভাইয়া, লম্ব দূরত্ব, সমান্তরাল ও লম্ব রেখা শর্ত দিয়ে পরীক্ষা আসে, তারপর সমীকরণ দিয়ে পরীক্ষা আসে, তারপর আসে লম্ব দূরত্ব। আরেকটা টপিক এক্সট্রা করে লিখে রাখো, তেমন ইম্পর্টেন্ট না, তারপরে লিখে রাখো অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ এই টপিক কিন্তু ইম্পর্টেন্ট। সমান্তরাল রেখা লম্ব রেখা শর্ত শিখাইছিলাম মনে আছে? সমান্তরাল রেখার ক্ষেত্রে কি হয়, ঢালদ্বয় সমান হয়, আর লম্ব রেখার ক্ষেত্রে কি হয়, ঢালদ্বয়ের গুণফলের মান -1 হয়ে থাকে। সমীকরণ তো শিখাইছিলাম মনে আছে? লম্ব রেখার ক্ষেত্রে কি হয়, সমান্তরাল রেখার ক্ষেত্রে সহগগুলো পার্থক্য হয় না, শুধু ধ্রুবকের পার্থক্য হয়। লম্বের ক্ষেত্রে কি হয় মনে আছে? এক্স এবং ওয়াই এর কি সহগদ্বয় এক্সচেঞ্জ হয়, ওয়াই এর আগে চিহ্ন পরিবর্তন হয় এবং ধ্রুবকটা পরিবর্তন হয়। অনেক কিছু বলে ফেলছে একসাথে, ক্লাস না করলে বুঝতে পারবা না। লম্ব দূরত্ব এবং অন্তর্ভুক্ত কোণ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এখন যা যা বলে দিচ্ছি এগুলো বেশি বেশি পড়বা। হ্যাঁ এগুলাই যা লিখে দিছি তাই পরীক্ষায় আসবে। যাদের তোলা হয়েছে তারা তুলছো তো ভাই, আমরা যারা ফুল বেসে আছি আমরা তো ইম্পর্টেন্ট টপিক গুলো জানি, আপনি ক্লাস শেষ করে বলে দিতেন। এখন এই ক্লাসটা করা কি দরকার? জাস্ট এই ক্লাসটা না করলেও চলবে ইউসুফ, এই ক্লাসটা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তো বলে দেই নাই, ওগুলা ক্লাসগুলাতে করা লাগবে সাজেশন। বাট কালকে ম্যারাথন ক্লাসে মাস্ট আসবে, ওখানে সবগুলা চ্যাপ্টারের ভালো মতো আইডিয়া দিব। তবে যাদের মনে হয় যে না এগুলোর সাথে কিন্তু আমি একটু একটু করে বলে দিচ্ছি, একটা তোমাদের কি হচ্ছে রিভিশনের মতো একটা রিকল হয়ে যাচ্ছে, তাই চাইলে থাকতে পারো ক্লাসটাতে পেইড বেসের শিক্ষার্থীরা। সব দিব দানাজ, আগে অপেক্ষা করো, একটা একটা করে আসুক, তারপরে তাড়াহুড়া নাই। আচ্ছা ভাইয়া বুঝে বইটাতে 6 বার পড়ছে, কোনো পড়ার নিড আছে? তুমি তো অনেক পড়ে ফেলছো শাওন। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে। রুমাইসা রেশমি আছে কিনা সেটা জানি না, কিন্তু আমি ক্লাসে আছি, এটাই মনোযোগ দাও। এরপরে চ্যাপ্টারে আসি। এই রুমাইসা রেশমি ক্লাসে আছে কিনা আমি জানি না, পড়ায় মনোযোগ দাও, পড়ায় মনোযোগ দাও, ঠিক আছে? অপ্রয়োজনীয় কথা বলবা না, ঠিক আছে? ওকে চলো, এরপরে চ্যাপ্টারটার নাম কি? এরপরে চ্যাপ্টারটার নাম হলো কি বৃত্ত। কি বৃত্ত? তো এই বৃত্ত থেকে না খুব বেশি যে পরীক্ষা প্রশ্ন আসে তাও না, আবার পরীক্ষা আসলে অনেক সময় বেশিও চলে আসে। তাই বলে এখান থেকে যে বেশি পড়তে হবে তা না, আমি জাস্ট 3টা টপিক লিখে দিব, এগুলাই বৃত্ত থেকে সবসময় পরীক্ষা আসে, এগুলাই সবসময় বৃত্ত থেকে পরীক্ষায় আসে, ঠিক আছে? এই যে ভাইয়া আসো, বৃত্ত থেকে প্রথম যেটা আসবে পরীক্ষায় সেটা হলো কি, সেটা হলো বৃত্তের বৈশিষ্ট্য। কি আসবে? বৃত্তের বৈশিষ্ট্য। আচ্ছা বৃত্তের বৈশিষ্ট্যগুলো মনে আছে তোমাদের? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, এক্স ওয়াই জাতীয় কোনো পদ থাকা যাবে না, কি বলতো ভাইয়া, ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না। মনে আছে এই জিনিসগুলো? বলতো মনে আছে কিরা? মনে থাকার কথা, ঠিক আছে? এইবার আসো ভাইয়া, তারপরে কি? তারপর হলো যে কি বৃত্তের বৈশিষ্ট্য। কি ভাইয়া? বৃত্তের বৈশিষ্ট্যের পরে কি? বৃত্তের শর্ত। বৃত্তের শর্তের কথা মনে আছে? কি কি শর্ত ছিল বলতো? এই যখন কোন একটা বৃত্ত ধরো এক্স অক্ষকে কর্তন করে তখন কি পরিমাণ কর্তন করে? 2√g² - c। যদি ওয়াই অক্ষকে কর্তন করে তখন কি পরিমাণ কর্তন করে? 2√f² - c। তারপরে মনে আছে এগুলো তোমাদের? যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন কি হয়? তখন হয় বৃত্তের ব্যাসার্ধ সমান কেন্দ্রের কুটি, অথবা c = g² হয়। ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হয়? এই যে কতগুলো শর্ত শিখাইছিলাম, c = f² হয় এবং বৃত্তের ব্যাসার্ধ সমান কেন্দ্রের ভুজ হয়। মনে আছে এই জিনিসগুলা? মনে থাকার কথা তাই না? মনে থাকার কথা তাই না? ওইগুলা মনে থাকার কথা, ঠিক আছে? এই জিনিসগুলা। আর লাস্ট একটা ইম্পর্টেন্ট টপিকের নাম কি বলতো ভাইয়া? লাস্ট একটা ইম্পর্টেন্ট টপিকের নাম হলো স্পর্শক। কি? স্পর্শ। স্পর্শকটা কি ছিল? অনেক ইজি ছিল তাই না? একটা বৃত্ত আছে, ধরলাম এই বৃত্তটা কি করছে, এই রেখাটাকে কি করছে, এই বৃত্তটাকে এই রেখাটা স্পর্শ করছে। তাহলে স্পর্শটা কি? একটা রেখা বা একটা সরল রেখা। স্পর্শকের ক্ষেত্রে আমরা একটা বৈশিষ্ট্য জানি, দেখো বৃত্তের কেন্দ্র থেকে এটাকে কি বলতে পারি আমরা? লম্ব দূরত্ব বলতে পারি। আবার এইটাকে আরেক দিক থেকে আমরা ব্যাসার্ধ বলতে পারি, কারণ কেন্দ্র থেকে বৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর দূরত্ব থেকে আমরা কি বলতে পারি? ব্যাসার্ধ বলতে পারি। ঠিক তেমনি স্পর্শকের শর্ত একটাই, লম্ব দূরত্ব সমান কি? বৃত্তের ব্যাসার্ধ। লম্ব দূরত্ব সমান কি? বৃত্তের ব্যাসার্ধ। লম্ব দূরত্ব সমান কি? বৃত্তের ব্যাসার্ধ। একদম টুটস্থ করে ফেলবা, এই শর্ত দিয়ে আল্লাহ দুনিয়া সব ম্যাথ করতে পারবা। দেখো মাত্র 3টা টপিক, এই 3টা টপিক পড়তে তোমার কতক্ষণ সময় লাগবে? 30 মিনিট নাকি 40 মিনিট? এর বেশি সময় লাগবে না, ঠিক আছে ভাইয়া? মনে থাকে যেন, ঠিক আছে ভাইয়া? মনে থাকে যেন। ওকে
এমনি দেখা যাবে না আছে কিনা, বুঝতে পারছো আফরিন? পড়াশোনা দেখতে হবে ভালো মতো। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, মাত্র আসলাম লাইভে তাই বুঝতেছি না, কিন্তু ভাইয়া আজকে সিওয়াজুর ম্যাথ প্রশ্ন সলভ করাবেন না? এটা কালকে মুক্তাদির। ওকে, এই তোমরা সংখ্যা কয়জন আছে সেটা ভাইবা লাভ নাই, তুমি আছো কিনা সেটাই মুখ্য বিষয়, ঠিক আছে? এরপরে চ্যাপ্টারে আমাদের নাম লেখো। এরপরে চ্যাপ্টারের নাম কি? সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। কি? সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত, ঠিক আছে ভাইয়া? সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। নামটা যত বড় সাজেশনটা ঠিক ততটাই ছোট, ঠিক আছে? নামটা যত বড় সাজেশনটা ঠিক ততটাই ছোট। কি সাজেশন দিব জানো? এখান থেকে আমাদের যাদের কাছে বই আছে এবং যারা পূর্ণাঙ্গ ব্যাচের শিক্ষার্থী তোমরা জানো কি সাজেশন দিতে পারে। সূত্রগুলা খুব ভালো মতো পড়তে হবে, এই ছাড়া কোনো সাজেশন নাই এখানের মধ্যে। কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে এই চ্যাপ্টারে, সেগুলা কালকে দেখানো হবে, বাট এখন শুধু একটাই সাজেশন দিতে পারি, এই চ্যাপ্টারের সূত্রগুলা ভালো মতো আয়ত্ত নিয়ে আসতে হবে। এখন কোশ্চেন আসতে পারে ভাই কি কি সূত্র। তো প্রথম কথা হলো যে সূত্রগুলোর মধ্যে প্রথমত আমরা যেই চারটা বেসিক সূত্র, সাইন এ প্লাস বি সূত্র, সাইন এ মাইনাস বি সূত্র, cos a প্লাস বি সূত্র, cos a মাইনাস বি সূত্র, তারপর হলো যে যোগ গুণন রূপান্তর সূত্র, কোনগুলা? sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a মাইনাস বি প্লাস cos a প্লাস বি, এই সূত্রগুলা। তারপরে কি? cd এর সূত্র, sin c প্লাস sin d, sin c মাইনাস sin d, cos c প্লাস cos d, cos c মাইনাস cos d। তারপরে কিসের সূত্র? sin 2 এর সূত্র, cos 2 এর সূত্র, sin 3 এর সূত্র, tan 2 এর সূত্র, sin 2 এর বিভিন্ন সূত্র আছে, cos 2 এর বিভিন্ন সূত্র আছে, tan 2 এর সূত্র আছে, এই সূত্রগুলা দেখা। এবং অবশেষে কি থাকে বলো তো ভাইয়া? অবশেষে থাকে ত্রিভুজ রিলেটেড কিছু কোশ্চেন থাকে। সেখান থেকে কি আমরা জানি যে a বাই সাইন এ, b বাই সাইন বি, c বাই সাইন সি, পড়ছি না এগুলা বলো তো ভাইয়া? তারপর c কোণের সূত্র, a কোণের সূত্র, b কোণের সূত্র, হ্যাঁ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, হাফ এ বি, তারপরে কি থাকে? কখনো অ্যাঙ্গেল দিয়ে আসলে হাফ এবি সাইন থিটা। এই কোশ্চেন গুলাই তোমার, এই সূত্রগুলাই ভালো মতো আয়ত্তে আনতে হবে এই চ্যাপ্টারে। কিন্তু স্পেসিফিক ম্যাথ থাকে যেগুলাই বারবার পরীক্ষা আসে, স্পেসিফিক ম্যাথ গুলা আগামীকাল দেখানো হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো? ট্রাইগোনোমেট্রি থেকে একটা কোশ্চেন আসতে পারে, আর যদি বেশি ভাগ্য ভালো থাকে তাহলে দুইটা আসবে, কিন্তু এর বেশি না। এবার আসো আমাদের যে চ্যাপ্টারটা সেটা হলো কি? অন্তরীকরণ। ঠিক আছে ভাইয়া? অন্তরীকরণ, ঠিক আছে? অন্তরীকরণ, চলো আমরা শুরু করি অন্তরীকরণ। আচ্ছা, অন্তরীকরণের দুইটা পার্ট থাকে, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন তিনটাও আসতে পারে। তো দুইটা পার্টের মধ্যে একটা থাকে কি? একটা থাকে লিমিট, আরটা থাকে লিমিট ছাড়া বাকি সবকিছু, আরটা থাকে কি? লিমিট ছাড়া বাকি সব। এখন কথা হলো যে পরীক্ষায় প্রশ্ন আসে কই থেকে ভাইয়া? পরীক্ষায় প্রশ্ন আসে লিমিট থেকে মাস্ট একটা আসবে, আর এখান থেকে মাস্ট একটা আসবে, আর মাঝে মাঝে এখান থেকে দুইটাও আসতে পারে, মোট তিনটা প্রশ্ন হয়ে যায়, ঠিক আছে ভাইয়া? এখন কথা হলো যে লিমিট থেকে কি পড়বো? লিমিটের ম্যাথ মানে হলো যে এল হসপিটাল রুলস, কোনো কথা নাই। লিমিট মানে কি? লিমিট মানে আমরা কি জানবো? এল হসপিটাল রুলস। তা আর মানে এল হসপিটাল রুলস দিয়ে তোমার পরীক্ষায় ম্যাথ আসবে ইনশাআল্লাহ, যদি ভাগ্য ভালো থাকে, ঠিক আছে ভাইয়া? একটা ম্যাথ মাস্ট আসবে, দুইটাও আসতে পারে। এরপরে কি আসে? এইখান থেকে এবার আসে সাজেশন, লিমিট ছাড়া বাকি সবকিছুতে। তো এইখান থেকে প্রথমত আসে যেটা চেইন রুল। এই চেইন রুলের কথা মনে আছে? কি আছে? বারবার ডিফারেন্সিয়েশন করা লাগে, একবার, দুইবার, তিনবার, এরকম না যে ওই যে পর্যায়ক্রমিক অন্তরজ না। এটা হলো কি? যতক্ষণ না আমার ডিরেক্ট সূত্র বা এক জাতীয় শুধু এক্স দিয়ে ডিফারেন্সিয়েশন করতেছি, মানে এক্সটা আসা লাগবে, যতক্ষণ এক্স না আসবে ততক্ষণ অব্দি আমি ডিফারেন্সিয়েশন করতে থাকবো। ওই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি, ঠিক আছে? বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো এই জিনিসটা? এরপরে যেটা ওই চেইন রুলের পরপরই আমার চলে আসে কি? পর্যায়ক্রমিক অন্তরজ। কি ভাইয়া? পর্যায়ক্রমিক অন্তরজ। কি? পর্যায়ক্রমিক অন্তরজ। পরীক্ষা কিন্তু যা বলি তাই আসবে। এর মাঝখানে দুইটা জিনিস আসছে, সেটা কি? প্যারামেট্রিক ইকুয়েশন। মনে আছে? এই দুইটা জিনিস আমি কোন জায়গায় পেইড ব্যাসও বলি নাই, ইয়াতো বলি, আমি আমার বইও লিখি নাই, কিন্তু এখন লিখে রাখো এক্সট্রা করে, যদি এক্সট্রা করে আসতে চায়। কারণ প্যারামেট্রিক ইকুয়েশন কেন জানি আমার মনে হচ্ছে এই বছর আসতে পারে, ঠিক আছে? সবাই একটু তুলে নাও এক্সট্রা করে। প্যারামেট্রিক ইকুয়েশন বা ইমপ্লিসিট ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে কেন জানি আমার সন্দেহ হচ্ছে, ঠিক আছে ভাইয়া? এই দুটো ইকুয়েশন এগুলো কিন্তু শিখেছিলাম। প্যারামেট্রিক
প্যারামেট্রিক ইকুয়েশন কি দিয়ে শিখাইছিলাম? ওই যে তোমার পাশের বাসার আন্টি আর তোমার মা, মনে আছে? তোমার মাকে এসে ইনফ্লুয়েন্স করে কে? তোমার পাশের বাসার আন্টি। এগুলো পড়াইছিলাম না? এই যারা যারা ক্লাস করছো তোমাদের মনে থাকার কথা। আর ইমপ্লিসিট ফাংশন কি ছিল, প্যারামেট্রিক ইকুয়েশন কি ছিল, পরে কি করতাম আমরা আমাদের লাইফ থেকে কাট করে দিতাম, মানে ডিফারেন্সিয়েশন করে দিতাম। কাকে করতাম? প্রথমত ওই আন্টিকে করতাম, আর আন্টি আমার মায়ের মাথায় যেসব জিনিসগুলো ঢুকেছে সেগুলাকে কাট করতাম, তাই কিনা বলতো ভাইয়া? এটাই তো ছিল। হ্যাঁ, ওকে। এরপরে যেটা, সেটা কি বলতো ভাইয়া? তারপরে আছে ঢাল। ঢাল ঢাল এরপরে লাস্ট একটা টপিক লেখো ঢাল। এই ঢাল আর ওই ঢাল একটা, এই ঢালগুলো যে ডিফারেন্সিয়েশন করবা। কিন্তু এখানের মধ্যে শুধু ঢাল দিয়ে ডিরেক্ট প্রশ্ন আসে না, অনেক সময় আসে যে একটা নির্দিষ্ট বিন্দুতে ঢাল কত, অথবা এইটা এবং এইটার মধ্যে ঢাল সমান হলে এর মান কত হয়, এই টাইপের প্রশ্ন আসে। কারণ একটা বিন্দুতে তোমার ঢালের মান কি থাকে? সমান থাকে। তাই এই জিনিসগুলো তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, পাশাপাশি আন্টিকে বাসায় ঢুকতে দিবে না নাসিদা, ঠিক আছে? ওকে ওকে। ভাগ্য ভালো থাকলে ভাইয়া আর এখন থেকেই আসবে, আর ভাইয়া ভাগ্য থাকলে ভাইয়ার এখান থেকে আসবে। হ্যাঁ ইনশাল্লাহ। লঘুমান গুরুমান তো ক্লাসে বুঝাইছিলাম মনে হয়। লঘুমান গুরুমানও দেখে রাখতে পারো, ঠিক আছে? ও যখন বলছে লঘুমান গুরুমানের কথা, হ্যাঁ হ্যাঁ, ইজি ম্যাথ তাই না? ইন্টার লাইফে করছিল লঘুমান ও গুরুমান, ঠিক আছে? ওকে ডান। এই হলো আমাদের কি বলতো ভাইয়া, এই হলো আমাদের ম্যাথ গেল, ঠিক আছে? এই হলো বৃত্তের চ্যাপ্টার থেকে আরেকটা জিনিস করতে পারো, সেটা মাঝে মাঝে আমি দেখলাম যে এই জিনিসটা মাঝে মাঝে পরীক্ষা অনেক টাইমে দিয়ে দেয়। এককালে দিত, এখন যে রিসেন্ট আসে তা না, বাট এককালে আসতো। বৃত্তের অবস্থানটা কোথায়, বাইরে নাকি ভিতরে, মনে আছে? তাই বৃত্তের চ্যাপ্টারটা যখন লিখছিলাম না, তখন এটা একটু অ্যাড করে রাখতে পারো এক্সট্রা করে, কারণ এককালে প্রচুর আসতো, ঠিক আছে? বৃত্তের অবস্থান নির্ণয়, ঠিক আছে? বৃত্তের অবস্থান নির্ণয়, ঠিক আছে ভাই? এককালে প্রচুর আসতো। যাদের কাছে বই আছে একটু বইয়ের উপরে লিখে নিও, ঠিক আছে? আর যাদের কাছে বই নাই তোমরা খাতায় লিখে নাও, ঠিক আছে ভাইয়া? ওকে ওকে। এই জিনিসটা যদি তোলা হয়ে থাকে আমরা পরের চ্যাপ্টারে যাব। হ্যাঁ, বিন্দুর অবস্থান, ইয়েস। পূর্ণতা বলছে, ভেরি গুড। পূর্ণতা, পূর্ণতা রেগুলার ক্লাস করতো তাই না? ভেরি গুড। এই যে রাস্তা পারে, ভেরি গুড। ওকে, তোলা হইলে আমি এখন কোথায় চলে যাব? যোগজীকরণে চলে যাব। তোলা হয়েছে কিনা একটু আমাকে জানাও। আচ্ছা, জান্নাতুল শাবনাম বলছে আমাকে তো ভাইয়া চিনেন, এখন চিনলাম। শাবনাম কেমন আছো শাবনাম? ওকে, এরপরে চ্যাপ্টারে আসি আমরা যোগজীকরণ। কি যোগজীকরণ? যোগজীকরণ, যোগজীকরণ কি? যোগজ করবে। যোগজ করা মানে কি? যোগ করার, তাই না? এখন কথা আছে, এই যোগজীকরণ চ্যাপ্টারের মধ্যে আমি আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদের ক্লাসের মধ্যে সাজেশন দিয়েছিলাম, কিন্তু আমি বিশেষ করে বলছিলাম যে ভালো করে সূত্রগুলো যা পড়াইছি তাই আয়ত্তে আনার জন্য। এখন যা যা পড়াইছি তাই আবার মেন বইও, মানে আমাদের এগ্রি বুস্টার ম্যাথ বুকে যা যা আছে তাই পড়তে বলছিলাম। কিন্তু যাদের এখন যারা ফ্রি ক্লাস করতেছো, তোমরা তো হয়তোবা যোগজীকরণ চ্যাপ্টারটা আমি করাই নাই, হয়তোবা ফ্রিতে 6টা ক্লাসের মধ্যে মেবি যোগজীকরণ রাখা হয় না, তাহলে তোমরা কি পড়বা, তাই না? তো তোমাদের জন্য আমি এখন স্পেসিফিক ভাবে টপিক গুলা বলে দিব, তোমরা জাস্ট ওই টপিক গুলাই পড়বা, ঠিক আছে? প্রথমত সূত্রগুলা, সূত্র অ্যাপ্লাই শিখবা। প্রথমত কি শিখবা বলতো ভাইয়া? প্রথমত শিখবা সূত্র অ্যাপ্লাই। কি শিখবা? সূত্র অ্যাপ্লাই। সূত্র অ্যাপ্লাই শিখবা, ঠিক আছে ভাইয়া? সরি, সূত্র অ্যাপ্লাই শিখবা। সূত্র অ্যাপ্লাই যদি পারো, বা ডিরেক্ট সূত্রগুলা, একদম ডিরেক্ট সূত্র দিয়ে মাঝে মাঝে ম্যাথ আসে। ডিরেক্ট সূত্র, কোনো কথা নেই, যোগজীকরণের ডিরেক্ট সূত্রে কোশ্চেন চলে আসে। বিশেষ করে কৃষি ভার্সিটি গুলোতে ডিরেক্ট সূত্র দিয়ে রাখে, ডিরেক্ট সূত্র, কোনো কথা নেই। ডিরেক্ট সূত্র মানে অ্যান্সার দিয়ে দিবা। তো এই সূত্রগুলো কিন্তু ভালো মতো কি করতে হবে? আয়ত্তে আনতে হবে। এরপরে সেকেন্ড যে জিনিসটা আসবে তোমার পরীক্ষায়, ভাইয়া যোগজীকরণটা স্কিপ করলে কি খুব প্রবলেম হয়? এটা ছাড়া বাকি অধ্যায়গুলো ভালোই পারি, কিন্তু এটা একদমই পারি না। কেন নাই? মানে এটা তো অল্প কিছু প্রশ্ন, এটা তো অল্প কিছু প্রশ্ন, কেন পারবা না? শুধু সূত্র মুখস্থ করা যাবে? হ্যাঁ, কেন যাবে না? এরপরে যেটা করবা যে তোমরা আরেকটা জিনিস এখান থেকে, এরপরে যেটা করবা, এখানে সূত্র অ্যাপ্লাই করা শিখার পরে তোমার দ্বিতীয় যে কাজটা থাকবে, যে এখান থেকে দেখবা কিছু স্পেসিফিক প্রশ্ন আসে। যেমন ধরো এরকম আসে, তোমাকে হয় যে ফাংশন অফ ই এক্স, ফাংশন অফ এক্স প্লাস ফাংশন প্রাইম এক্স
ডিএক্স, এরকম প্রশ্ন আসে তখন আমরা জানি ইএক্স ফাংশন অফ এক্স প্লাস সি, এরকম ডিরেক্ট সূত্রে সূত্রে কিছু ম্যাথ আসে ভাইয়া, এগুলা কিন্তু করা লাগবে। যেমন আরেকটা টাইপ ইম্পর্টেন্ট আছে, নিচে আসে ফাংশন অফ এক্স, উপরে আসে ফাংশন প্রাইম এক্স ইকুয়াল টু কি হয় বলতো ভাইয়া, ডিএক্স ইকুয়াল টু লন ফাংশন অফ এক্স প্লাস সি। পরীক্ষা কিন্তু আসে ভাইয়া, এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে, ঠিক আছে ভাইয়া। এইটার পরে তোমার কি করতে হবে, তারপরে তুমি একটু লিয়েটের ম্যাথ গুলা দেখবা। কিসের ম্যাথ? লিয়েটের ম্যাথ, লগারিদমিক ফাংশন, ইনভার্স ফাংশন, অ্যালগরিদমিক ফাংশন, ট্রাইগোনোমেট্রিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন, মনে আছে? ইউভির ম্যাথ গুলো একটু দেখে রাখবা, লিয়েট। তারপরে কি দেখবা, একটু পরমমান ফাংশনের ম্যাথ গুলা দেখবে, একটু পরমমান ফাংশনের ম্যাথ গুলা দেখবা, পরমমান ফাংশন দেখে রাখবা। ক্ষেত্রফল দিয়েও প্রশ্ন আসে, ক্ষেত্রফল দেখে রাখবা। এই হলো পড়াশোনা, সবে বলে দিছে, কারণ এখান থেকে এর ভাই তুমি কাটছাঁটও করতে পারবা না, আর তুমি কি করবা না বলো তো ভাইয়া, এখান থেকে তেমন কিছু বাদ দেওয়ার সুযোগ নাই, ঠিক আছে ভাইয়া। তাই এই টপিক গুলো একটু দেখে রাখবা, এই টপিক গুলো দেখতে খুব একটা ঝামেলাও হবে না, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তাই এই টপিক গুলো ভালো মতো পড়বা, ঠিক আছে। ক্ষেত্রফল যেইটুকু বলছি এইটুকু পড়ে রাখবা, ঠিক আছে। ওকে, এই যারা তোলা হয় নাই তাড়াতাড়ি তুলে ফেলো, আমাদের ফার্স্ট পেপার শেষ, ঠিক আছে। আমি ফুল সিলেবাস নিয়ে একটু পরে কথা বলতেছি, আগে শর্ট শেষ করি, ঠিক আছে। পানি দিও আমাকে। আরিফ সারাদিন পড়াশোনা করে, শাওন তুমি কি করো সারাদিন? এখন আপাতত যার কাছে যে বইটা আছে সেটাই করো, ঠিক আছে। ভুল থাকলেও সেটা সংশোধন করে একটু করা লাগবে, ঠিক আছে। নেটওয়ার্কের বই থেকে ভুল আছে তাই বলে যে এখন আপাতত অন্য কোনো বই ইয়া করার দরকার নাই, আপাতত নেটওয়ার্কটাই করতে থাকো যেটা আছে তোমার কাছে। রেড এক্সরে প্রতিদিনে কল দেওয়া লাগে নিলয়। ওকে, এরপরে আমরা যে চ্যাপ্টারটা দেখবো, সেটা কি বলতো ভাইয়া, সেটা হলো জটিল সংখ্যা। আমরা এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে, সেটা কি সংখ্যা? জটিল সংখ্যা, জটিল লাইফ। এই বলো, জটিল সংখ্যা দেখলে কি লাইফটা কি জটিল মনে হয়? কার কার লাইফ জটিল মনে হচ্ছে? তোমার লাইফটা সহজ হবে কখন জানো? তোমার লাইফটা বাস্তবে রূপান্তরিত হবে কখন জানো? যখন তুমি অ্যাডমিশনে চান্স পাবা। মনে হচ্ছে যে ভাই অ্যাডমিশনে সব না, অ্যাডমিশনে সব না, কিন্তু অনেক কিছু বদলে যাবে। অ্যাডমিশনে চান্স পেলে অনেক কিছু বদলে যাবে। তাই জটিলকে সহজ করার মাধ্যম একটাই, এখন একটু লাস্ট এই যে কয়টা দিন সময় আছে, লাস্ট যে 10টা দিন সময় আছে, অনেক বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে। ওকে, যেমন ধরো এই যে এই টাইপ থেকে পরীক্ষায় কি কি প্রশ্ন আসবে, এই টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, লেখো বর্গমূল খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, যা বলি তাই আসবে, ঠিক আছে ভাইয়া, যা বলি তাই আসবে। ওমেগার বেসিক, ভাইয়া ওমেগার বেসিকের কথা মনে আছে কারো? এই বর্গমূলের কথা মনে আছে কারো? আমি মেবি ফ্রি ক্লাসও করাইছিলাম এই বর্গমূলের উপরে তোমাকে, মানে জটিল সংখ্যার উপরে। বর্গমূল জিনিসটা কি ছিল বলো তো, কে বলতে পারবে? বর্গমূল জিনিসটা কি ছিল? আমি কি বলছিলাম যে একটা ডিরেক্ট সূত্র দিয়ে আমরা একটা ম্যাথ করবো, প্লাস মাইনাস কি বলতো ভাইয়া, প্লাস মাইনাস 1/√2 ইন্টু কি আর √r প্লাস এক্স চিহ্ন √r মাইনাস এক্স ইন্টু আই। মনে আছে ভাইয়া? টাইপ গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে, তাহলেই হবে ইনশাল্লাহ, তাহলেই হবে, ঠিক আছে। ওকে, এরপরে আসো ভাইয়া আই এর বেসিক। কি আই এর বেসিক? ওমেগার বেসিক কি ছিল? ওমেগা 3n = 1 প্লাস ওমেগা স্কয়ার = 0। শুধু এইটুকু বলতেছি তাই বলে এইটুকু বলা না, আরো অনেক পড়াইছি। ওমেগার বেসিক বলতে গেলে ওমেগার রিলেটেড যত প্রকার ম্যাথ আছে সবকিছুকে বোঝাচ্ছি। আই এর বেসিকও সেম, ঠিক আছে ভাইয়া। এই টপিকগুলো একটু ভালো করে দেখবা। এই 3টা টপিক দেখতে আমার কাছে মনে হয় না 45 মিনিটের উপর সময় লাগবে। যদি 45 মিনিটের উপর সময় লাগে তাহলে এটা তোমার ব্যর্থতা থাকবে, তার মানে তোমার পড়াশোনায় গ্যাপ আছে। বুঝতে পারছো ভাইয়ারা? থাকলে কি আর দিয়াই নাকি ডিগ্রি প্রথমটা যদি আছে, কিন্তু পড়া মানে আমি ফের বেশি বড় বই না হইলে পড়তে ইচ্ছে করে না। আয়ের বেসিক, ওকে বুঝতে পারছো? আচ্ছা ওকে চলো এবার আমরা কোনটা যাব? আমরা এবার কোথায় যাব? আমরা কোথায় হারিয়ে যাব বলো? আমরা এবার সুন্দর একটা চ্যাপ্টারে যাব, বুঝতে পারছো? এক্সামটা কি 4 থেকে 5টা ছাড়া অন্য কোনো টাইম নাই না মমিতা, আমাদের শুধুমাত্র 4টা থেকে 5টাই পরীক্ষা তুমি দিতে পারবে এসে, ঠিক আছে। বহুপদে সারা
ময়মনসিংহ শহরে একসাথে এক্সাম হবে বিকাল 4টায়, ঠিক আছে ভাইয়া। একটা আমাদের কলেজের কেন্দ্র থাকছে, সেটা হলো কি ময়মনসিংহ মহাবিদ্যালয়, তোমরা দেখছো হয়তোবা, ঠিক আছে। এরপর আসো ভাইয়া, আমরা যাব বহুপদী ও বহুপদী সমীকরণে। কি বহুপদী ও বহুপদী সমীকরণ? ইন্টার লাইফে আমি না এই চ্যাপ্টারটা খুব একটা বুঝতাম না। এখন তখন আমি কি করছিলাম, আমি যখন না বহুপদী চ্যাপ্টারটা খুব একটা বুঝতাম না, তখন আমি ডিসিশন নিছি যে না, আমি একটা স্যারের কাছে তখন এই চ্যাপ্টারের জন্য পড়তে গেছিলাম। তো তারপরে বুঝলাম না, খুব মানে মেজাজটা গরম হয়ে গেছিল। তারপর ভাবলাম যে না, এই বইয়ের মধ্যে যত ম্যাথ আছে সবগুলা করে ফেলবো। ইন্টারে তখন আমার কাছে ছিল কেতাবুদ্দিন স্যারের ম্যাথ আর এসইউ আহমেদ স্যারের ম্যাথ। প্রথমে কোন বইটা নিব সেটা ভাবতেছিলাম, কারণ আমি কেতাবুদ্দিন স্যারের বইটাকে সবচেয়ে বেশি পছন্দ করতাম। তো আমি ইন্টার লাইফে কেতাবুদ্দিন স্যারের বই পড়তাম, ঠিক আছে। তো তারপরে কি করলাম, কিন্তু এই চ্যাপ্টার বেলা আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এসইউ আহমেদ স্যারের বইয়ে ম্যাথ সংখ্যা বেশি ছিল। তখন আমি এসইউ আহমেদ স্যারের বইটা শুরু করছিলাম। তো আমি কি করছিলাম, উদাহরণ থেকে পড়া শুরু করছিলাম। তো আমার কাছে দেখে ভালো লাগতেছিল। এতদিন স্যাররা যা যা পড়াইছিল আমার কেন জানি মাথায় ঢুকে নাই, ঠিক আছে। এটা হয়তোবা আমার ব্যর্থতা ছিল, হয়তোবা ক্লাসে মনোযোগ দিতে পারি না। তাই বললো যে স্যার খারাপ পড়েছে তা না, স্যার অবশ্যই ভালো পড়েছে, কারণ অন্যরা সবাই বুঝতে পারছে, তা আমি বুঝতে পারিনি। এটা আমার ব্যর্থতা ছিল, হয় আমি মনোযোগ ঠিকভাবে দেই না, কিছু একটা সমস্যা হয়েছিল, তাই না। অনেক সময় হয় না, ক্লাসের মধ্যে মনোযোগ থাকে না। তো আমার এই চ্যাপ্টারটা খুব ঝামেলা করতো আমার লাইফে, ঠিক আছে। আর একটা চ্যাপ্টার কি ঝামেলা করতো, এই যে যোগজীকরণ নিয়ে তোমরা যেটা ভয় পাও, কিন্তু যোগজীকরণের চাইতে বেশি অন্তরীকরণ ঝামেলা করছিল। কিন্তু পরবর্তীতে আমি যেই চ্যাপ্টারগুলো আমার ঝামেলা করতো, ওই চ্যাপ্টারগুলোকে আমি কি করতাম জানো, নিজে মানে একেবারে মানে কোন লেভেলের, মানে কোনো আনাকানা বাদ দিতাম না, এমন ভাবে পড়ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাছে সবচেয়ে পছন্দের চ্যাপ্টার হয়ে উঠছিল এই বহুপদী ও বহুপদী সমীকরণ। তো এটাই বললাম যে আসলে কোনো কিছুই আসলে চেষ্টার বাইরে সম্ভব, মানে চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব না, বুঝতে পারছো? ওকে, দেখো এরপরে আমরা কি করব, আমরা এই চ্যাপ্টার থেকে যেটা দেখবো যে আমরা এই চ্যাপ্টার থেকে দেখবো যে নিশ্চয়ক। কি নিশ্চয়ক কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট, নিশ্চয়ক কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, পড়ে রাখবা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিশ্চয়ক টপিকটা। নিশ্চয়ক থেকে 3টা শর্ত লেখাইছিলাম, মনে আছে? নিশ্চয়ক কি সমীকরণে একটা জিনিস নিশ্চিত করে, কে বি স্কয়ার মাইনাস 4ac। শূন্যের চাইতে বড় হলে কি হবে বলতো, মূলগুলো বাস্তব এবং অসমান হবে। শূন্যের চাইতে ছোট হলে কি হয়, মূলগুলো জটিল এবং অসমান হয়ে থাকে। আর শূন্য সমান হলে কি হবে, মূলগুলো বাস্তব এবং সমান হবে। আর কি বলতো ভাইয়া, যে কোনো পূর্ণবর্গ রাশির নিশ্চয়কের মান কত হয়, 0 হয়। এই তো 4টা শর্ত, বলো কার কার মনে আছে? ঠিক আছে, হ্যাঁ এই যে দেখছো সাইবা মিমেরও কিন্তু এটা পছন্দের চ্যাপ্টার। ভেরি গুড মমিতা, ও আমার ক্লাস করে ক্লিয়ার করে ফেলছে। আর আমি কি করছি বলতো ভাইয়া, আমি নিজে কিচ্ছু বুঝতাম না এই চ্যাপ্টারটা। দেখছো মমিতা ক্লাস করে বুঝে গেছে। এখন আসো মূলদ্বয়ের যোগফল ও গুণফল। কি মূলদ্বয়ের যোগফল ও গুণফল, মূলদ্বয়ের যোগফল ও গুণফল, যোগফল ও গুণফল খুবই মজার টপিক, তাই না? যোগফল কি ছিল, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ। মনে আছে বি কি ছিল এক্স এর সহগ, এ কি ছিল এক্স স্কয়ারের সহগ। আর মূলদের গুণফল কি ছিল, আলফা বিটা ইকুয়াল টু কি সি বাই এ, ধ্রুবক আর এক্স স্কয়ারের সহগ। মনে আছে তো এগুলা, তাই না? মনে থাকবে না কেন, ঠিক আছে, মনে আছে, ভেরি গুড। এরপরে কি আছে, জটিল মূল। কি জটিল মূল, মনে আছে জটিল মূলটা কি ছিল? জটিল মূলটা ছিল কোন একটা মূল যদি জটিল হয়, অপর মূলটা কি হয়, তার অনুবন্ধী হয়। যে অনুবন্ধীটা তাও কিভাবে নির্ণয় করবো আমরা, কাল্পনিক পার্টের আগে যে চিহ্নটা আছে সেটা শুধু উল্টে যাবে। এক্সাম্পল দেখো, অনেক সময় অনেকেই এটা ভুল করে, i-1 আছে, তো অনেকে এটাকে কি করে জানো, এটাকে অনুবন্ধী বানায় i+1। অনেক শিক্ষার্থীকে আমি দেখছি, আমি ইচ্ছাকৃতভাবে এরকম দিয়ে রাখতাম, ওরা মাইনাসকে প্লাস বানাই ফেলতো। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, তোমরা যে এই যে আমাদের যে অফলাইনে যে ময়মনসিংহ মহাবিদ্যালয়ে যে সবচেয়ে বড় আয়োজনে যে অফলাইন এক্সাম হতে যাচ্ছে ময়মনসিংহে, এই এক্সামের প্রশ্ন একদম এতদিন যারা টপাররা প্রশ্ন করতো, তাই না, এতদিন যা যা এক্সাম দিচ্ছিল তোমরা, এই এক্সামের প্রশ্ন আমাদের গত রাত থেকে শুরু হয়ে আজকে রাত আমাদের এক্সামের বোর্ড মিটিং, মানে আমরা এক্সামগুলো সবাই আমরা টিচাররাই এক্সামগুলো প্রশ্ন তৈরি করব এবং সব অ্যানালাইসিস করে কোন সাবজেক্টের প্রশ্নে কয়টা কঠিন কয়টা সব অ্যানালাইসিস করে প্রশ্ন তৈরি করা হচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রশ্নের মান কোয়ালিটি কোনো কিছু নিয়ে তোমাদের টেনশন থাকবে না, ঠিক আছে ভাইয়া? ওকে, দেখো এরপরে আসো, কিন্তু এটা কি আসলে এইটা না, এটা আসলে এইটা না। এটা রুলসটা কি, কাল্পনিক পার্টের আগে যে চিহ্ন সেটা চেঞ্জ হয়ে যায়, মানে এটা -i-1 হবে। বুঝতে পারছো? এটা কিন্তু অ্যান্সার নাই, অ্যান্সার হলো এইটা। বুঝতে পারছো ভাইয়া? তার মানে জটিল মূল কি, অপর মূলটা তার অনুবন্ধী হবে। তার মানে একটা মূল দেওয়া থাকলে তোমার আরেকটা মূল না বললেও চলে, সেটা কি হয়, তার অনুবন্ধী হয় জটিল মূলের ক্ষেত্রে। আরেকটা লেখো ত্রিঘাত সমীকরণ।
ত্রিঘাত সমীকরণ থেকে সবসময় কি হয় জানো, কি প্রশ্ন আসে, সামেশন অফ আলফার মান কত, সামেশন অফ আলফা বিটার মান কত, সামেশন, তারপরে কি জিজ্ঞেস করে, আলফা বিটা গামার মান কত, এরকম ডিরেক্ট সূত্রের মানগুলো মনে আছে, এগুলা সব শিখাইছিলাম সব। এই 4টা টপিক পড়তে 1 ঘন্টার বেশি সময় লাগবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিলাম তোমাকে। আজকে রাতের বেলায় কিন্তু পড়তে বসে কালকে শেষ করতে হবে, ঠিক আছে ভাইয়া, কালকে পরীক্ষার আগে শেষ করতে হবে, কালকে কিন্তু তোমাদের পরীক্ষা আছে, জন্য অনলাইনে ব্যবস্থা রাখেন প্লিজ ভাই, এক্সামটার চেষ্টা করব। সাবা মনে আছে, ভেরি গুড, এই যে সবার দেখি মনে আছে। আমি তাহলে পড়াবো না, আমি চলে যাব, তোমরা যদি সবাই মনে রাখো তাহলে কেমন হবে। আমার কাছে মনে হচ্ছে যে সিবাসের প্রশ্ন যে খুব যে সহজ, একদম পানির মতো সহজ, একদম সস্তা মারা প্রশ্ন, a + b + c হোল স্কয়ার এমন প্রশ্ন দিবে না, ঠিক আছে। আমার কাছে মনে হচ্ছে সিবাসও এই বছর প্রশ্নের মান স্ট্যান্ডার্ড রাখবে। গত বছর যেহেতু অনেক কঠিন করছে, সেহেতু এই বছর স্ট্যান্ডার্ড প্রশ্ন এক্সাম হবে, একেবারে স্ট্যান্ডার্ড, একেবারে ইজিও না, আবার একেবারে অনেক কঠিন না, মিডিয়াম রেঞ্জের, যেখানে ধরো কাটমার্ক নর্মালি সহজ প্রশ্নে এক্সাম হলে যেমন ধরো কাটমার্ক হয়ে যায় কত 55 থেকে 60, এখন এবার হয়তো বা 50-এ নামতে পারে মনে হচ্ছে আমার, এটা আমার ব্যক্তিগত অভিমত। কেন জানি মনে হচ্ছে যে প্রশ্ন খুব একটা যে সহজ হবে তাও না, প্রশ্ন স্ট্যান্ডার্ড, একদম হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড রাখা হবে কোশ্চেন, এবং সেখানে আরো বাকৃবি থাকবে, বাকৃবি হয়তো বা প্রশ্ন তুলনামূলক একটু ইজি করে, কিন্তু প্রশ্ন স্ট্যান্ডার্ড রাখার সম্ভাবনা বেশি। যা বলে সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনো, অনেক সময় কাজে দিবি, ঠিক আছে, এটুকু বলে রাখলাম। ওকে, ওকে ওকে ওকে, চলো এরপরে চ্যাপ্টারটার নাম কি, কনিক, কি কনিক, কনিক কনিক কনিক। আচ্ছা, সুরপা বলছে কি, সুরপা বলছে ভাই আমি পড়ে না, সারা রাত পড়া, আমি তো মরে যাবো রে বাবা। আর দ্বিতীয় কথা হলো যে কালকে কালকে কিন্তু তোমাদের এগুলোর উপর কিন্তু একদম ভালো মতো পড়ানো হবে। আজকে জাস্ট কি আইডিয়া দিচ্ছি, কালকে কিন্তু এগুলোর উপর ম্যাথ প্র্যাকটিস করা হবে, তাই কালকে ক্লাস কিন্তু আরেকবার রিভিশনের সুযোগ আছে। আজকে রাতে পড়ে কালকে কিন্তু সারাদিন পড়ে এক্সাম দিতে হবে, তারপর কিন্তু রাত্রেবেলা ম্যারাথন ক্লাস হবে, ওই এক্সামে যত ধরনের দুর্বলতা থাকবে সব ম্যারাথন ক্লাসে কভার করবা। ওকে, ওকে কনিক, চলো কনিকের মধ্যে আসো পড়াশোনায় আসি, ব্যাক করি, কালকে এক্সাম কয়টা সেটা জানিয়ে দেওয়া হবে। দেখো কনিকের মধ্যে 3টা পার্ট, কি পরাবৃত্ত, কি উপবৃত্ত, কি অধিবৃত্ত, ঠিক আছে ভাইয়া। এখন আসো পরাবৃত্ত থেকে, ভাইয়া যা বলবো তাই পরীক্ষা আসবে, ঠিক আছে ভাইয়া। পরাবৃত্ত থেকে যেগুলো যেগুলো পরীক্ষা আসবে সেগুলো লেখা সুন্দর করে, ঠিক আছে। শীর্ষবিন্দু, কি শীর্ষবিন্দু, তারপরে কি আসবে, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এরপরে লেখো, এরপরে কি, এরপরে হলো অক্ষের সমীকরণ। এই হলো পড়াশোনা, ঠিক আছে ভাইয়া। এরপর আসো উপবৃত্তে, এই কয়টা জিনিস পড়বা কি থেকে, পরাবৃত্ত থেকে। পরাবৃত্ত বুঝলে উপবৃত্ত একদম ইজিলি বুঝতে পারবা, ঠিক আছে। উপবৃত্তের কেন্দ্র, উপবৃত্তের আর কি থাকে না, উপকেন্দ্র থাকে না, সেটা হয়ে যায় কি কেন্দ্র হয়ে যায়, ঠিক আছে ভাইয়া। উপবৃত্তের কি কেন্দ্র পড়বা, তারপরে কি পড়বা, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এবং ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ঠিক আছে ভাইয়া, মনোযোগ দিয়ে পড়বা, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। যারা পেট বেসে আসো তোমাদেরকে এগুলো সব পড়াইছিলাম, মনে আছে, চিত্র এঁকে 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 পড়াই দিছিলাম। তারপরে কি পড়বা, তারপরে পড়বা যেটা উৎকেন্দ্রিকতা, কি পড়বা, উৎকেন্দ্রিকতা, কি পড়বা, উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা। তারপরে কি পড়বা, এরপরে যেটা পড়বা যে সেটা কি পড়বা, সেটা পড়বা যে এইখান থেকে জাস্ট উৎকেন্দ্রিকতা অব্দি তোমার পড়লেই এনাফ। তবে তার পাশাপাশি আরেকটা জিনিস পড়তে পারো যে দ্বিকাক্ষের সমীকরণটা পড়ে রাখতে পারো, কিসের, দ্বিকাক্ষের সমীকরণ। বুঝতে পারছো, এই দুইটা
যা যা বলছি এগুলো একটু পড়ে রাখবা, তাইলে হবে। এগুলো পড়ে রাখতে খুব একটা কঠিন হবে না, ঠিক আছে ভাইয়া? যা বলছি তাই পড়ে রাখবা, তাইলেই হবে, তাইলেই হবে, ঠিক আছে? আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাও দেখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা চাইতে বেশি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? দ্বিঘাক্ষের সমীকরণ থেকে বেশি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইম্পর্টেন্ট। এইখানের মধ্যে দেখো ভাইয়া যা যা বলছি এই উপবৃত্তের ক্ষেত্রে সেম জিনিসটাই অধিবৃত্তের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। বুঝতে পারছো ভাইয়া? সেম জিনিসটাই অধিবৃত্তের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, পরাবৃত্তের ক্ষেত্রে শুধু আলাদা থাকবে। বুঝতে পারছো সবাই? ভেরি গুড। এই যে জান্নাতুল শাবনাম সবাই অ্যান্সার দিচ্ছে। হোম ফার্স্ট ইয়ারে ডিলে করে দেখলাম। সবাই আন্দোলন করলেও তোমাদের পরীক্ষা পিছাবে না, ঠিক আছে? যদি কোনো পিছানো অথেন্টিক কোনো নিউজ থাকে ইনশাল্লাহ ভাইয়া খুব দ্রুত দিব, তাই ওইটা নিয়ে ভয় নাই। কিন্তু অথেন্টিক নিউজ ছাড়া কোন দিকে মনোযোগ দিয়ে এই কি বললো, ওই গ্রুপ কি বললো, ওইখানে কি কমেন্ট বক্সে লিখলো, এইখানে কি লিখলো, যত সময় নষ্ট করবা তত তোমার লস। বিশ্বাস করবা না ভাইয়া, বিশ্বাস করো আমার কথা, পরীক্ষা সময় মতো হওয়ার সম্ভাবনা বেশি। যদি পরীক্ষা পিছায় তাহলে এটা নিয়ে পরবর্তীতে আমি সব ইনশাল্লাহ আপডেট তোমাদেরকে জানাবো, এটা নিয়ে ভয় নাই। যে আর এমন কোনো আপডেট দিব না যাতে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও, তাই অন্য কোনো কিছু শুনে কোনো ধরনের ডিসিশনে যাবা না। ওকে, এরপরে আসো ভাইয়া, এরপরে আসো আমরা বিপরীত ত্রিকোণমিতি পড়বো। বিপরীত ত্রিকোণমিতি, তো বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমার সবচেয়ে পছন্দের একটা চ্যাপ্টার, ঠিক আছে? বিপরীত ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আমার সবচেয়ে পছন্দের একটা চ্যাপ্টার। দরকার হলে 20 তারিখ 11টা 30 কেন্দ্র থেকে ঘুরে আসবে, তবু এগুলো বিশ্বাস করবো না। আর সাবাস, নাসিতা তো পুরো কুক দিয়ে কমেন্ট করছে, ঠিক আছে? ওকে ঠিক আছে, চলো এবার আমরা কি করব, বিপরীত ত্রিকোণমিতি। কি বিপরীত ত্রিকোণমিতি? ওকে 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 চলো। ওকে, এখন আমরা এই চ্যাপ্টার থেকে যেটা দেখবো যে কিছু সূত্র লেখো, এগুলো পরীক্ষা আসবে। টেন ইনভার্স এক্স প্লাস, সূত্র আসবে না, এই সূত্র রিলেটেড ম্যাথ আসবে। ঠিক আছে ভাইয়া, এখানে মান দিয়ে দেয়, ম্যাথ আসবে। তো এই মানগুলো যদি জানা মান থাকে, যেমন 1/√3 এগুলো কিন্তু জানা মান, এরকম জানা মান থাকলে কি করবা, ডিরেক্ট ম্যাথ মানে বসাই চেক করবা। ঠিক আছে ভাইয়া, এরপরে যেটা আসে এটারে মাইনাসের সূত্র, ওকে। এরপরে যেটা আসে ওকে, এরপরে যেটা আসে দেখো, যা লিখি তাই পরীক্ষা আসবে, যা লিখি তাই পরীক্ষা আসবে, মনে রাখবা। এই সূত্র গুলা বেশি বেশি পড়বা, আর কিছু সূত্র দিব, ঠিক আছে, যেগুলো তোমার পরীক্ষা আসবে। এই চ্যাপ্টারে শুধু সূত্রই সূত্রই সূত্রই। sec ইনভার্স x প্লাস কোসেক ইনভার্স x ইকুয়াল টু পাই/2, যা বলছে তাই। পাশাপাশি সমাধানের ম্যাথগুলো করবা। আর একটা স্পেশাল ম্যাথ আছে, যে ম্যাথটা পরীক্ষায় দেখো, যা বলছি এই সূত্রগুলা রিলেটেড ম্যাথ, আর লাস্টের সমাধান। সমাধানের জন্য কি করবা, শুধু শুদ্ধি পরীক্ষা, শুধু শুদ্ধি পরীক্ষা, চোখ বন্ধ করে শুদ্ধি পরীক্ষা করবা। আর কিছু সূত্র আছে, sin θ = 0 হলে কি হয়, θ = n π, cos θ = 0 হলে কি হয়, cos θ = cos আলফা হলে কি হয়, θ = 2n π প্লাস মাইনাস আলফা। এগুলো কিন্তু পরীক্ষা আসবে ভাই, ডিরেক্ট সূত্র দিয়ে সমাধান থেকে পরীক্ষা প্রশ্ন আসে। আর এক্সট্রা করে এই টপিকটা পড়ে রাখবা, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y = π/2 হলে, π/2 হলে কি হয়, x² প্লাস y² মান 1। এটা মুখস্থ রাখবা এই লাইনটা,
ঠিক আছে। আর এখানে দেখো এগুলো সবগুলোর মান সেম থাকলে তখনই কি হয় বলতো, পাই বাই 2 হয়। দেখো মান সেম দেখে পাই বাই 2, মান সেম দেখে পাই বাই 2। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, রাজসাবার মনে আছে। এই দাঁড়া দাঁড়া, তুলনায় দ্রুত তুলে নাও। ওকে, শুনলাম রে বাবা। ওকে, এরপরে স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা। পড়ানোর কিচ্ছু নেই, পড়ানোর কিচ্ছু নেই, ঠিক আছে। স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা লাস্ট দুইটা চ্যাপ্টার। স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে তোমার যে কাজটা থাকবে, স্থিতিবিদ্যা থেকে তোমরা ফিজিক্সের সূত্রগুলো ভালো মতো দেখবা, ভেক্টরের ফিজিক্স ভেক্টর। আর গতিবিদ্যা থেকে যেটা করবা যে তোমরা একেবারে বেসিক বেসিক কিছু সূত্র আসছিল মনে আছে তোমাদের ছোট্টবেলায়, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে শুধু এই জায়গায় f হবে, বুঝতে পারছো ভাইয়া? আর সব সেম থাকবে। তোমরা এই জিনিসগুলা তোমার পরীক্ষায় আসবে এখানের মধ্যে, এইখানের মধ্যে লামির উপপাদ্য এরকম কঠিন জিনিস খুব একটা দেয় না, ঠিক আছে ভাইয়া? সব সহজ সহজ ডিরেক্ট সূত্রগুলো দিয়ে রাখে, ঠিক আছে ভাইয়া? সূত্র রিলেটেড ম্যাথ যা বলে তাই দেখবে ভালো মতো। s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ আসে। আর কিছু ম্যাথ আসে যেটা তোমরা অনেক সময় দেখছিলে, এই জিনিসগুলা প্রাসের আমার কাছে মনে হয় যে ইন্টারে তোমরা হয়তোবা শর্ট সিলেবাসে প্রাসের ম্যাথগুলা দেখো নাই, তাই না? প্রাসের ম্যাথের ক্ষেত্রে তোমরা জাস্ট এখানে কিছু সূত্র রয়েছে, এই সূত্রগুলা দেখে নিতে হবে, ঠিক আছে? সূত্রগুলা কি কি আমি একটু একটা একটা করে লিখে দিচ্ছি, তোমরা এই সূত্রগুলো অনুযায়ী পড়বা, ঠিক আছে? যেমন সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে s ইকুয়াল টু কি বলতো, ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই 2g, ঠিক আছে ভাইয়া? আর ইকুয়াল টু এটা কি আনুভূমিক, কি বলতো ভাইয়া? এই জিনিসগুলো আনুভূমিক পাল্লার ক্ষেত্রে কি হয় বলতো ভাইয়া? ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। আর এটা কি বলা হয় বলতো ভাইয়া? এটাকে বলা হয় কি, তোমরা টি এর ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে সর্বোচ্চ উচ্চতা উঠবে এবং সর্বনিম্ন জায়গায় নামবে। তার মানে কি বলতো ভাইয়া? একদম প্রথমে উত্থানকাল, তারপরে থাকি কি পতনকাল। এই পুরো মোট সময়টাকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি টি ইকুয়াল টু 2u সাইন আলফা বাই কি জি। আর যদি বলা হয় যে শূন্য থেকে উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় উঠতেছে, তখন শুধুমাত্র 2 টাকা বাদ চলে যায়, মানে 2 দিয়ে ভাগ করা লাগবে, ইউ সাইন আলফা বাই জি। বুঝতে পারছো ভাইয়া? এই হলো পড়াশোনা, ঠিক আছে? এখন কথা হলো যে ভাইয়া আপনি তো এগুলো সবকিছু বললেন, ভালো কথা, এগুলো সব মেনে নিলাম। তাহলে ভাইয়া আমার ফুল সিলেবাস থেকে কি কি পড়া লাগবে? প্রথম কথা হলো যে শর্ট সিলেবাসে পরীক্ষা সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, শর্টের বাইরে প্রশ্ন হবে না। ফুল থেকে যদি কারো মনে হয় যে না, মনের সুখে আমার টাইম আছে, আমি পড়তে চাই, তাহলে তোমাকে আমি কয়টা চ্যাপ্টার লিখে দিই। চ্যাপ্টারের মধ্যে কিছু ম্যাথ আছে, স্পেসিফিকভাবে ম্যাথ তো বলবো না, শুধু চ্যাপ্টারগুলো বলে দিচ্ছি। বিন্যাস সমাবেশ, কি বিন্যাস সমাবেশ। তারপরে লেখো দ্বিপদী বিস্তৃতি, কি লিখবা? দ্বিপদী বিস্তৃতি। যদি মনে হয় যে না আমার সময় অঢেল সময় পড়ে আছে, দ্বিপদী বিস্তৃতি। আর লাস্টে লিখবা কি বলতো ভাই? সম্ভাবনা, তোমার লাইফের সম্ভাবনা তুমি বের করবা। এই 3টা চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট সূত্রগুলা দেখে যেতে পারো, জাস্ট সূত্রগুলা দেখে যেতে পারো, আপাতত আর কোনো রাস্তা নাই, ঠিক আছে? আর ইচ্ছে যদি তারপরে সময় এক্সট্রা থাকে তাহলে ফাংশনের সূত্রগুলো দেখে যাবা, এই সূত্রগুলা জাস্ট দেখে যেতে পারো। এই হলো তোমাদের ম্যাথের সাজেশন, বুঝতে পারছো ভাইয়া? এখন বলো সবাই কি সবকিছু বুঝতে পারছো কিনা? সবাই সবকিছু বুঝতে পারছো কিনা? এই তোমরা
অপ্রয়োজনীয় কোনো কথা বলবা না। এই হলো আজকে আমাদের ক্লাসের পড়াশোনা। আশা করি সবাই এগুলো মেনটেন করবে, এগুলো মেনটেন করে কালকে এক্সাম দিবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই বলে আজকে ক্লাসটা আমি শেষ করবো। আমি আর লেট করবো না, তোমাদের সময়টা নিব না, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ওকে ডান ভাইয়া, ফুল সিলেবাস ম্যাথ কিছুই পারি না, লাগবে না, সূত্রগুলো দেখো, এই চ্যাপ্টারগুলো যেগুলো বলছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, ঠিক আছে? ওকে।